Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। গ্রিন টাচের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আমি আতাউর রহমান। আজ সরাসরি ভিডিওতে যাচ্ছি। আজকের যে ভিডিওটা আপনারা টপিকস লাইনটা অবশ্যই দেখছেন, যে ইউবি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সাধারণ গণিত অংশ 2018-19 সেশনে, ভর্তি পরীক্ষায় 2018-19 সেশনে যে প্রশ্নগুলো এসেছিল গণিত অংশে, আর এটা হলো সেট কোড এ শিফট পাস, সেট কোড এ এবং শিফট পাস, এই প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো গণিত অংশে এসেছিল, অর্থাৎ জয়কুলের প্রশ্ন ব্যাংক অনুসারে যেভাবে প্রশ্নগুলো পাওয়া গেছে তারই ধারাবাহিকতায় আমি ক্লাসটা নিতে যাচ্ছি। তো আপনারা আশা করি ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করবেন। আমি সরাসরি কথা না বলে ক্লাস শুরু করতে যাচ্ছি। লক্ষ্য করেন, দেওয়া আছে এখানে, যদি জি অফ এক্স, এফ থাকলে আমরা বলতাম ফাংশন অফ এক্স। তো ধরেন জি এক্স ব্র্যাকেট এক্স দেওয়া আছে সমান সমান এক্স কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য জি মাইনাস 2 সমান সমান শূন্য হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে। তো আপনি দেখেন, স্বাভাবিকভাবে এই অঙ্কটা কিন্তু আমরা করতে যাই, আর এই অঙ্কটা যারা আমরা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টস, যাদের অঙ্কের ভালো দক্ষতা আছে, যারা অঙ্ক ভালো বুঝি, তারা কিন্তু সাধারণভাবে এই অঙ্কটা করে রেজাল্ট যাচাই করার চেষ্টা করি এবং হয়েও যায়। কিন্তু হয় ঠিক আছে, সময়টা একটু বেশি লাগে। তা আমি এখানে বলবো যে আপনি একটা টিক্স অবলম্বন করতে পারেন। জাস্ট এইখানে যে মানটা দেওয়া আছে, এই মানটা এখানে হুবহু বসিয়ে দেবেন। কিভাবে বসাবেন? গুনে গুনে। কিভাবে? যেটার সাথে এখানে তবে এ এর কোন মানের জন্য এ যে জায়গা আছে, এই জায়গা আগে মানটা বসাবেন না, জাস্ট এখানে মানটা বসাবেন। 3x, এখানে যদি আমি -2 বসাই তাহলে এটা হবে +6। যদি আমি এখানে x এর মানটা -2 বসাই তাহলে এটা হবে +6, -2 গুণন -3 +6, আর এটা কি আছে -6, -6 +6 কাটা কমে গেল। কিন্তু এরপরে আবার কি আছে, x কিউব। এখানে যদি আমি 2 এর উপরে -2 এর উপরে কিউব দিই তাহলে অ্যান্সারটা আসে -8। কেন আসে? কারণ আমরা জানি, যদি আমাদের পাওয়ার বা ঘাত বেজোড়া হয় সেই ক্ষেত্রে মানটা নেগেটিভ থাকলে নেগেটিভই হয়, যদি জোড়া হয় তাহলে মানটা নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যায়। দিস মিন্স আমি বলতে চাইতেছি এটা কিন্তু হবে -8। ওকে, আপনি সরাসরি এখন যে কাজটা করবেন, -8 যেটা পাইছেন, সেই -8 মাইনাস থাকলে আপনি ধরে নেবেন +8, আর প্লাস থাকলে মাইনাস ধরে নেবেন, সমান সমান এই মানটা এখন বসাবেন। এখানে যদি আমি বসাই তাহলে কিন্তু দেখেন এটা কি হবে, 2 এর উপরে -2 এর উপরে স্কয়ার দিলে এটা কত হবে? 4 হবে, 4a। আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছেন এখানে a সমান সমান 2। সুতরাং এই অ্যান্সারটা কিন্তু কারেক্ট। আমার মনে হয় এই ধরনের যে অঙ্কগুলো, টিক্সটা হলো এই যে কিভাবে আপনি এটা করবেন, কৌশলটা কি? খুব সহজে আপনার এখানে যে মানটা আছে, এই মানটা, যে মানটা বের করতে বলছে ওইখানে না বসিয়ে অন্য জায়গায় বসিয়ে একটা সমন্বয় তৈরি করবেন। যেমন এখানে আছে 3x, সাপোজ -3 গুণন -2, স্বাভাবিকভাবে আপনি কিন্তু বুঝতে পারতেছেন এটা কি হবে, +6। এইখানে কি আছে, -6, এটা কিন্তু বাদ যাবে। আবার এইখানে যেটা আছে দেখেন, -2 এর উপরে যদি আমি এইভাবে কিউব দিই এটা কিন্তু হয় -8। তো আপনি সরাসরি এই কথাটা চিন্তা করবেন, এখানে যদি -8 আসে এই মানটা ধরবেন কত, +8। যদি +8 আসে ধরবেন -8, ধরে এইটা আপনি হুবহু নিয়ে আসবেন এখানে। দেখেন 2x স্কোয়ার মানে 2 স্কোয়ার, -2 স্কোয়ার মানে কিন্তু 4, আর এটা a। তো 4a সমান সমান যদি 8 হয় তাহলে অবশ্যই a সমান সমান 2। সো আমার অপশন এটা কারেক্ট। আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এইভাবে ফাংশনের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই সহজেই আপনি সমাধান করতে পারবেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনারা এখন দেখেন, পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নাম্বার পাবে। পরীক্ষার নিয়ম অনুযায়ী, হ্যাঁ, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী যেটা জানি, সাধারণত প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য 1 নাম্বার পাবে এবং ভুল উত্তরের জন্য 0.20 নাম্বার কাটা যাবে।
14টি ভুল সমেত 40টি প্রশ্ন উত্তরের জন্য কত নাম্বার পাবে? এখানে কিন্তু আমাদের বুঝতে একটু ভুল হয়ে যায় অনেক সময়। 14টি ভুল সমেত মানে যেখানে 14টা ভুল আছে এবং 40টা সঠিক উত্তর আছে, হিসাবটা কিন্তু এটা হবে। 14টি ভুল সমেত 40টি প্রশ্ন উত্তরের জন্য কত নাম্বার কাটা যাবে? আচ্ছা, আমরা এখন একটু সব যদি আমরা ভালোভাবে খেয়াল করি, দেখেন 40টি সঠিক উত্তর আপনি কিন্তু অলরেডি দিয়েছেন, তাহলে এখানে কত পাবেন? 40 নাম্বার। আর 14টি ভুল উত্তর, প্রতিটাই হলো 0.20, এর অর্থ হইল প্রতি 5টায় 1 নাম্বার কাটা যাবে। তাহলে আপনারা লক্ষ্য করেন 14টা যদি 14টা না হয় 15টা হইতো, তাহলে 3 নাম্বার কাটা যাবে। যেহেতু একটা কম আছে, তাহলে 2.80, তার মানে 2.80, 2.80, 2.80, এখানে ধরেন আমি এইভাবে 0 দিয়ে নিলাম। আচ্ছা, এটা বিয়োগ করলে কি হবে? স্বাভাবিকভাবে যদি আপনি 40 থেকে 2 বাদ দেন, 40 থেকে 2 বাদ দিলে কত থাকে? 38। 38 থেকে 0.80 বাদ দিলে কত থাকে? 0.20। তাহলে কত হইতেছে? এটা 37.2। আবার বলি, দেখেন খুব সহজভাবে আপনি চিন্তা করবেন। 40টা সঠিক উত্তর আপনি দিয়েছেন, 14টা ভুল করেছেন। 15টা ভুল করলে আপনার 3 নাম্বার কাটা যেত, তখন কত হইতো? 37। হ্যাঁ, আপনি কিন্তু 15টা ভুল করেন নাই। ভুল করছেন কয়টা? আপনি ভুল করছেন হলো 14টা, তার মানে একটা কম ভুল করেছেন। এটা একটা হবে এখানে, এই তো বিষয়টা। অথবা আপনি এইভাবে যদি চিন্তা করেন, 40টা আপনার সঠিক উত্তর করেছেন, 14টি ভুল হয়েছে, 15টা ভুল হলে 3। আর যদি 14টা ভুল হয়, ওইখান থেকে 0.20 কাটা যাবে, তাহলে 2.80। এটার মধ্যে থেকে যদি 40 থেকে যদি 2.80 বাদ যায়, 2 বাদ গেলে হয় 38। 38-এর মধ্যে থেকে 0.80 বাদ গেলে কত হয়? 37.2। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অত্যন্ত সহজ যদি আপনি স্বাভাবিকভাবে এটা অ্যান্সার করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী একসাথে 2টা অঙ্ক দেখাচ্ছি। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3, 5, 8, 13, 21, 34। ধারাটির পরবর্তী সংখ্যা কত? এই অঙ্কগুলো যেমন সহজ ঠিক তেমন কঠিন। আপনি যদি অঙ্কের ধারাটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ, আর যদি ধারাটা না বুঝতে পারেন কঠিন। তাই এগুলো আপনাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ভালো হবে। লক্ষ্য করেন এটা আসলে কোন ধারায় হয়েছে, দেখেন 1 আর 2 যোগ করলে নিশ্চয়ই 3 হয়। আচ্ছা, 2 আর 3 যোগ করলে নিশ্চয়ই 5 হয়। 3 আর 5 যোগ করলে কত হয়? 8। এইভাবে আপনি লক্ষ্য করেন 13 আর 21 যোগ করলে 34 হয়। তার মানে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলই তার পরবর্তী সংখ্যাটা, পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলই তার পরবর্তী সংখ্যাটা, পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফলই তার পরবর্তী সংখ্যাটা। সুতরাং এখানে যে কথাটা বলছে ধারাটির পরবর্তী সংখ্যা কত, তার মানে পূর্ববর্তী এই দুইটা সংখ্যার যোগফলই পরবর্তী সংখ্যা। 21 আর 34 যোগ করলে নিঃসন্দেহে 55 হবে। এটাই অ্যান্সার। আমার মনে হয় বুঝতে পেরেছেন ধারাটা। এরপরে আমি যেটা আসতেছি, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান সমান কত? এখন বৃত্ত সম্বন্ধে আমাদের জানতে হবে, এই ফর্মুলাটা জানতে হবে। বৃত্তের পরিধি মানে কি? 2πr। এটি কিন্তু বৃত্তের পরিধির সূত্র। এরপরে লেখছে অনুপাত, ব্যাস হলো 2r। একই জিনিস আমরা বাদ দিয়ে দিতে পারি। কি কি বাদ দিয়ে দিতে পারি? এখানে কি আছে? r আছে। এখানে কি আছে? r আছে। আচ্ছা, এখানে 2 আছে, এখানে 2 আছে, ভাগ করলে কি হবে? এখানে কিছুই নাই মানে কি আছে? 1 আছে। এই তো, তাহলে আমাদের কোনটা হবে? বি নাম্বার। যদি আপনার জানা থাকে বৃত্তের পরিধি 2πr আর বৃত্তের ব্যাস 2r, তাহলে এই অঙ্কটা আপনার জন্য সহজ। অত্যন্ত বেসিক জায়গায় নক করেছে এই অঙ্কটা বোঝানোর জন্য। তো আপনারা যদি এভাবে বোঝেন, এভাবে যদি চেষ্টা করেন, ভালো হবে। ধন্যবাদ, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা স্ক্রিনে আবারও 2টা অঙ্ক দেখতে পাচ্ছেন। খেয়াল করেন, দেখেন এখানে লিখছে রুট ওভার দিয়ে তার উপরে হোল রুট ওভার দিয়েছে a ইনভার্স 1 b
মাঝখানে একটা দিয়েছে মাল্টিপ্লাই গুণ, আবার রুট দিয়ে লিখছে এ বি ইনভার্স ওয়ান, এর মান কত? আচ্ছা, এই ঘোড়া ডিম দেখে কিন্তু এমনি বোঝা যেতেছে এটার মান হবে ওয়ান। আচ্ছা, কেমনে বোঝা যেতেছে আমি এখানেই আপনাকে বুঝাই দিচ্ছি। দেখেন, এ ইনভার্স মানে কি, যেটা ইনভার্স থাকবে মাথায় রাখবেন, এই যে রুটটা, আমি রুটটা দিয়ে দিতেছি, বা যেহেতু রুটটা আছে পুরোটার উপরে আমি রুট দিয়ে দিই, মাঝখানে গুণ চিহ্ন দিতে পারি, যেহেতু এটাও রুট আছে এটাও রুট আছে, গুণ আকার আছে, তার মানে যেটার উপরে ইনভার্স থাকবে সেটা আসবে নিচে, যেটার উপরে ইনভার্স থাকবে সেটা আসবে নিচে, গুণন এটা কি হবে, উপরে হবে এ, নিচে হবে বি, যেটার উপরে ইনভার্স থাকবে সেটা হবে নিচে। এটা এটা যদি কাটে দেন, এটা এটা যদি কাটে দেন, কিছু থাকে? থাকে তো, কি থাকে? ওয়ান। ওয়ানের রুট কত? ওয়ান। সো ডি নাম্বার অ্যান্সার। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ কার উপরে ইনভার্স থাকলে, ইনভার্সটা যদি বেশিও থাকতো, ধরেন এখানে যদি ইনভার্স টু থাকতো, হ্যাঁ এইভাবে যদি থাকতো 2, 5 যাই থাক, তখন কিন্তু স্বাভাবিকভাবে ইনভার্সটা আমরা যেটা বুঝাই, যেমন ধরেন 7 ইনভার্স 3, মানে কি? মানে হলো উপরে থাকবে 1, নিচে 7 পাওয়ার 3, তার মানে এখানে যে সংখ্যাটা আছে হুবহু কিন্তু নিচে যেয়ে বসতেছে। তো এর সাথে যদি বি থাকতো তাহলে বিটা উপরে যেত, এটি স্বাভাবিক, কিছু না। এই অঙ্কগুলো জাস্ট আপনি আসলে সূচক সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, প্রাথমিক জ্ঞান আছে কিনা সেটাই এখানে যাচাই করা হচ্ছে, আর কিছু না। সুতরাং এখানে অ্যান্সারটা হবে ডি নাম্বার। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখেন একটি তলের, তল কাকে বলে? দেখেন আমরা যা কোনো কিছু, যে বিষয়টার একটা আকার আছে, আয়তন আছে, বা একটা কোনো জায়গায় আমরা রাখতে পারতেছি, এরকম কিন্তু তলগুলো, একটি তলের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তার মানে এটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 2 সেন্টিমিটার, প্রস্থ 0। দেখেন প্রস্থ যেহেতু নাই, সুতরাং এটি কিন্তু উপরের দিকে উঠতেছে না, নিচের দিকে নামতেছে না, প্রস্থ নাই। হলে তলটি কি নির্দেশ করে? প্রথমে লেখছে বিন্দু, বিন্দুর কিন্তু দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই, কিন্তু এখানে একটি তলের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেওয়া আছে, আর বিন্দু যেটা সেটার দৈর্ঘ্যও নাই প্রস্থও নাই। বিন্দু হলে হয়তো দৈর্ঘ্যও শূন্য প্রস্থও শূন্য, তাহলে এটা হবে না। সমতল, সমানভাবে তল যেটা হয়, তার মানে সেটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। রেখা, এটা কি আছে? শুধুই দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই। দেখেন দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, প্রস্থ 0, সুতরাং আমরা বুঝতে পারতেছি এখানে অ্যান্সারটা হবে কি রেখা। দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই, সেটাই হলো রেখা। আর বক্রতল, এরকম তো একটা বক্রতল হবে, সেটার তো কিছু আছে, কারণ এটারও তো ক্ষেত্রফলের একটা সিস্টেম আছে, যে যখন আমরা কোনো বক্র ব্যবহার করি তখন এটা ধরেন পরিধি ধরি 2 পাই আর একটা কিছু আছে, কিন্তু বাট রেখা যেটা, এটা শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, শূন্য। এই ধরনের তলকে আসলে কি নির্দেশ করে? রেখা হিসাবে নির্দেশ করে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, আপনারা নিশ্চয়ই আবারও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি অঙ্ক। একটি অঙ্ক, গোলামে একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এই অঙ্কগুলো আমরা ব্যক্তিগত জীবনে যখন আমরা 8, 9, 6, 7-এ যখন আমরা পড়তাম, তখনও কিন্তু এই অঙ্কগুলো আমাদেরকে জটিল মনে হতো। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কগুলোর কোনো ধারা আমরা ধরতে পারি না, এই ধরনের কিছুটা সমস্যা হয়েছে, কিন্তু কিছু না। আপনি একটু দেখেন কতটাই সহজ। আপনি ধরবেন এই ধরনের যখন দুইটা সংখ্যা আছে, 15 আর হলো 10, বুঝতে পারতেছেন? দুইটা সংখ্যা আছে 15 আর হলো 10, দেখবেন এই দুইটা সংখ্যার সাধারণ গুণিতক কত। অর্থাৎ এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, এরকম সংখ্যা কি কি? দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, 10-কেও ভাগ করা যায়, 15-কেও ভাগ করা যায়, সে সংখ্যাটা কি বলতে পারবেন? একটু কমেন্ট বক্সে জানাই দিন। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম 5, রাইট? কারণ এই 5 দিয়ে 10-কে ভাগ করা যায়, 5 2 10। আচ্ছা, এই 5 দিয়ে 15-কেও ভাগ করা যায়, কত হয়? 3 5 15। আচ্ছা, এইখানে যেমন আপনি 5 লিখছেন, অনুরূপভাবে উপরেও একটা 5 লিখবেন। মাথায় রাখবেন এটি কিন্তু ফর্মুলা, কিছু না। ফর্মুলাটা কি আসলে? যে আপনার দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, এই সংখ্যাটা উপরেও লিখছি নিচেও লিখছি, এখন কিছু করবো না, ভাগটাই করব, উপরে গুণ চিহ্ন দিয়ে ভাগটাই করব। 5 2 10, 10 5 15, এটা কাটা, দেখুন তো কত রইল? 6। দিস ইজ ইউর অ্যান্সার।
একেবারে স্বাভাবিক। এই ধরনের অঙ্ক আসলে কিচ্ছু না, আপনি এইভাবে করে যাবেন, কিছু না, আপনি মুখে মুখে করতে পারবেন। কেমনে? এই দুটাকে ভাগ করা যায় এরকম সংখ্যা হলো 5। ওকে, নাইস, ঠিক আছে, আপনি মাথায় রাখলেন 5। আর এরপরে হলো আপনি যে কাজটা করবেন, ভাগ করেন। কত হয়? এটা হয় হলো 2। এই দুইটা সংখ্যা গুণ করবেন, কিচ্ছু না। 5 দিয়ে ভাগ করলে এটা হয় কত? 2 গুণন 5 দিয়ে ভাগ করলে এটা হয় কত? 3। এটাই হবে আপনার অ্যান্সার 6 দিনে। আমার মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্ক আরো যে ব্যাপক অঙ্ক আছে, আপনি একটু মিলাই দিন। যদি এটা এ বি সি ডি বা এক্স ওয়াই জেড অথবা পি কিউ দিয়ে না আসে, যদি এইভাবে সরাসরি সংখ্যা এরকম দিয়ে থাকে, ব্যাস আপনি করে দেবেন, দেখবেন খুব সহজে এটা মিলে গেছে। যাই হোক, তাহলে আমি অবশ্যই এখন পরের অঙ্কে আসতে পারি। যে অঙ্কগুলোকে আমরা অনেক জটিল মনে করি, কারণ হ্যাঁ, এই অঙ্ক আপনি করতে পারবেন, করতে পারলে তো হবে না, চান্স হবে না। আপনি এই অঙ্কগুলোকে কিভাবে সহজে অতি অল্প সময়ের মধ্যে আপনি ব্রেন ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারেন, দেখেন। কোনো একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 60% ছাত্রী, 60% কিন্তু ছাত্রী, তাহলে আপনি কি বুঝতেছেন না 40% ছাত্র? এটা কি স্বাভাবিক না? যে কোনো একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 60% ছাত্রী, ক্লিয়ার আমরা, কারণ প্রশ্ন কি করবে কি না করবে সেটা পরের হিসাব, আমরা প্রশ্ন করতে করতে অ্যান্সার পেয়ে যাব। ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যার 20% চশমা পরে, তাহলে মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট চশমা পরে? আচ্ছা, এইভাবে যখন পার্সেন্টেজ চাই, কিছু না, আপনি যেটারই পার্সেন্টেজ করতে বলবে, জাস্ট ওইটাকে গুণ দিবেন, এই পার্সেন্টেজ লাগবে না আপনার। এই দুটাকে গুণ করে 100 দিয়ে ভাগ দিবেন, বাস ওইটাই আপনার রেজাল্ট। এটা কাটা, এটা কাটা, তাহলে রইল কত? 8%। ইয়েস, দিস ইজ ইউর অ্যান্সার। আবার বোঝাবো? কিছু না, জাস্ট আপনি খালি এখান থেকে দেখবেন, পড়ার সময় অঙ্ক হয়ে যাবে। কোনো একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 60% ছাত্রী, তাহলে অবশ্যই 100 জনের মধ্য থেকে 40 জন ছাত্র। ওই শ্রেণীর ছাত্র সংখ্যার 20% চশমা পড়ে, তাহলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ চশমা পড়ে? যখনই শতাংশ চাবে, তখন আপনার যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে ওইটা দিয়ে গুণ করতে হবে। যদি কখনো আপনার এইভাবে চায় যে 25 এর 50% কত, এইভাবে যদি চায়, অথবা 25 এর আমরা ধরে নিলাম 10% কত, এগুলো কিচ্ছু না, এইভাবে চাইলে আপনি সঙ্গে সঙ্গে কি করবেন? গুণ দিয়ে দিবেন, গুণ দিয়ে তার 100 দিয়ে ভাগ দিয়ে দিবেন, বাস পার্সেন্টেজ বের হয়ে গেল যে কোনো ক্ষেত্রে। তার মানে এখানে 40 আর গুণ হলো 20, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, এটা কাটা, এটা কাটা, হইলো তো 8, সো অ্যান্সারটা হলো 8%। কি বুঝতে পারছেন না? আমার মনে হয় বুঝতে পারছেন, অত্যন্ত সহজ কিন্তু, যদি আপনি বিষয়টা বুঝতে পারেন। ধন্যবাদ, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা আবারও স্ক্রিনে 2টি অঙ্ক দেখতে পাচ্ছেন, দেখেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, সংখ্যাটি কত? কি জটিল, তাই না? অঙ্কটা দেখলে কিন্তু মনে হয় অনেক জটিল। আসলে আপনাকে কিন্তু এই জটিলতার মধ্যে যারা প্রশ্নকর্তা, তারা কিন্তু ফেলার চেষ্টা করতেছে না, জাস্ট আপনাকে একটু আইকিউ টেস্ট করতেছে। আপনি দেখেন, এই আমি অঙ্কটা করবো না, জাস্ট আমি আপনাকে আইকিউটা দেখাই দেবো। দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নাই। তার মানে ধরেন আমাদের সংখ্যাটা যদি হয় 81, তাহলে 8 আর 1 যোগ করলে কত হবে? 9। তার মানে বলতেছে 2 অঙ্ক বিশিষ্ট, আপনার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক 1 আর দশক স্থানীয় অঙ্ক 8, আমরা ধরে নিতেছি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তার মানে আপনি একটু অপশনে চলে যান, দেখেন তো 8 আর 2 যোগ করলে কত হয়? 10, তাহলে কি এটা হবে? না। আচ্ছা দেখেন তো 5 আর 2 যোগ করলে কত হয়? 7, এটা কি হবে? না। 6 আর 2 যোগ করলে কত হয়? 8, এটা কি হবে? না। দেখেন তো 7 আর 2 যোগ করলে কত হয়? 9। এই অঙ্ক করার কিছু আছে? আপনি বলেন এখানে আমরা অঙ্ক করব? অর্থাৎ এই ধরনের অঙ্ক দেখলে আগে আপনি অপশন টেস্ট করবেন। হ্যাঁ, তারপরে কথা হলো আপনি বলতে পারেন যদি এরকম হইতো,
যদি এমন হইতো, যদি এটা এইভাবে 27 দিয়ে দিত, তখনও তো 9 হইতো। তখন আমরা কি করতাম? হ্যাঁ, এই ধরনের সমস্যায় আপনি যখন পড়বেন ঠিক তখন আমি সলিউশন করব, কারণ আমি এই অঙ্কের ক্লাসগুলো আপনাদের নিয়মিত চালিয়ে যাব। অবশ্যই এই ধরনের প্রশ্নের মোকাবেলা আমরা হব, তখন আমি বুঝিয়ে দেবো অঙ্কটা। তবে আপনার প্রথম এখানে কিন্তু জাস্ট আইকিউ টেস্ট করা হয়েছে, যে আপনার ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্স যে কতটুকু, বুদ্ধি কতটুকু, জাস্ট এতটুকু যাচাই করা হয়েছে এই অঙ্কটার মাধ্যমে, আর কিছু না। এরপরে দেখেন অঙ্কটা আছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার। আমরা জানি সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে হলো একটি লম্ব, একটি ভূমি, একটি অতিভুজ। এটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের, সমকোণ মানে এইটা, সন্নিহিত বাহুদ্বয়ের এইটা একটা বাহু, এইটা একটা বাহু, তার মানে একটা লম্ব আর একটা ভূমি। বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, হয় লম্ব দেওয়া আছে অথবা ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার। অপরটির দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, ভূমি ধরে নিলাম আমরা ভূমিটাই এ, উচ্চতা ধরে নিলাম এইট, ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ধরেন, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান ক্ষেত্রফল মানে কত? 64। এর মানে কি দাঁড়ায়? যে এখানে দেখেন কি আসতেছে, এটা এটা কাটা গেলে কি থাকে? 4। 4 এ সমান সমান 64, এ সমান সমান কত? 16। একদম ক্লিয়ার না বিষয়টা? মানে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে 64, ক্ষেত্রফলের সূত্র জানি আমরা হাফ গুণ ভূমি গুণের উচ্চতা, একটি দেওয়া আছে 8 দেওয়া আছে, তাহলে আরেকটা তো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। অথবা আপনি যদি আরো সহজে বের করতে চান, কিচ্ছু না, আপনি যখনই দেখবেন একটি দেওয়া আছে 8, সঙ্গে সঙ্গে ওটাকে অর্ধেক করে ফেলবেন। 8-এর অর্ধেক কত? 4। 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাই 4 × 64, ব্যাস শেষ। এটা সংক্ষিপ্ত আকারে এটা আপনি করতে পারেন। তো এগুলো যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, এই যে দেখে দেখে, এই যে আমি যেভাবে বলতেছি এইভাবে আপনি যখন প্র্যাকটিস করবেন এই অঙ্কগুলা, তখন আপনার কাছে এগুলো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে চলে আসছি। আচ্ছা, আমি আবার স্ক্রিনে দুইটা অঙ্ক আপনাদের জন্য রেখে দিয়েছি, একটু দেখেন। যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট এ এসেছিল 18-19 শিক্ষাবর্ষে। আচ্ছা দেখেন, এক্স অনুপাত ওয়াই এর ব্যস্তানুপাত হবে, এই যে কথাটা জাস্ট আপনাকে চেক করার জন্য দিয়েছে, আর কিছু না। ব্যস্তানুপাত আর সমানুপাত মানে কি? সমানুপাত মানে সমান অনুপাতে যেটা মিশতেছে। মনে করেন যে এখানে এক্স ইজ টু ওয়াই, এখানে যদি আমরা সমানুপাত বলতাম, সমানুপাত এখানে ধরেন এটার সাথে আমি 2 গুণ করতে পারি, এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, 2 যোগ করতে পারি, এই যে ভাগ বা গুণ আমি একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করতে পারি, এটাই কিন্তু আমাদের সমানুপাত। আর ব্যস্তানুপাত মানে হলো, ব্যস্তানুপাত মানে হলো ওইটার উপরে যাবে 1 এবং নিচে ওই সংখ্যাটা আসবে, এটাই ব্যস্তানুপাত। যেমন আপনাকে যদি বলতো 3 এর ব্যস্তানুপাত কত? 1/3। আচ্ছা, আপনাকে যদি বলতো এত এর ব্যস্তানুপাত কত? অবশ্যই 1/এত, এটাই ব্যস্তানুপাত। সমানুপাত ব্যস্তানুপাত মানে হলো 1/, ওই সংখ্যাটা। সুতরাং এখানে এইটাই তো একটাই আছে, x এর ব্যস্তানুপাত 1/x, y এর ব্যস্তানুপাত 1/y, এই তো অঙ্ক শেষ। ঠিক আছে, তো আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখানে আরেকটা অঙ্ক বা একটু আইকিউ এর মতো অনেকটাই, দেখেন ঢাকার গ্রিনিচ সময় জিএমটি +6 মানে হলো লন্ডনের যে মানমন্দিরের যে আমাদের সময়টা, স্ট্যান্ডার্ড যে সময়টা, সেই সময় থেকে আমাদের ঢাকার যে সময়টা 6 ঘন্টা অগ্রবর্তী, 6 ঘন্টা অগ্রবর্তী, 6 ঘন্টার সামনে। তো এখানে বলতেছে লন্ডনে যখন সকাল 9টা, ইয়েস, আপনি মনে করেন এইভাবে, আমি ধরেন একটা ঘড়ি আঁকায় দেখালাম, জাস্ট এরকম ভাবে, ইয়েস, আপনি বুঝতে পারতেছেন এখানে 12টা আর এখানে কয়টা? 6টা। আচ্ছা, এখন বলতেছে লন্ডনে যখন সকাল 9টা, সকাল তো এইদিকে হয় 6, 7, 8, 9, লন্ডনে যখন সকাল 9টা, তখন ঢাকার সময় কত? ইয়েস, ঢাকার সময় কিন্তু এই দিকে আসবে, অর্থাৎ যখন এই অগ্রবর্তী হইতো, যেহেতু এখানে বলছে লন্ডনে যখন সময় সকাল 9টা, যদি বলতো ঢাকায় যখন সময় সকাল 9টা, তখন কিন্তু বিষয়টা অগ্রবর্তী হইতো।
আর যখন লন্ডন কথাটা উল্লেখ করছে তখন এটা কি পশ্চাৎবর্তী হবে। পশ্চাৎবর্তী হবে মানে কি, দেখেন এটা সকাল 9টা, তাহলে অবশ্যই এটা সন্ধ্যা 6টা। আচ্ছা দেখেন এখানে 3 ঘন্টা ডিফারেন্স আছে, সন্ধ্যা 6টা। আরো 3 ঘন্টায় যদি আমি এই সোজা চাই, এই কাটায় চলে যাই, তাহলে এখানে কি হবে 3টা। এবং কি 3টা, এটা যদি হয় সন্ধ্যা 6টা, তাহলে এটা অবশ্যই রাত 3টা। তাই এখানে বলতেছে ঢাকার গ্রিনিচ সময় GMT+6। লন্ডনে যখন সকাল 9 ঘটিকা, তখন ঢাকার সময় কত, আপনি বুঝতে পারছেন, আমার মনে হয় রাত 3টা। যদি এখানে বলতো যে ঢাকার গ্রিনিচ সময় এত, আপনি কিন্তু বুঝতেছেন 6 ঘন্টা অগ্রবর্তী, ঠিক আছে। লন্ডনে যখন সকাল 9টা, এইভাবে বলছে। কিন্তু যদি বলতো ঢাকায় যখন সকাল 9টা, ঢাকায় যখন সকাল 9টা, তখন লন্ডনের সময় কত, তখন কিন্তু এটা কি হইতো, এই পশ্চাৎবর্তী না হয়ে অগ্রবর্তী হইতো। বিষয়টা এরকম, অর্থাৎ যেটা অগ্রবর্তী ওটার বিপরীতটা আসলেই পশ্চাৎবর্তী হয়ে যায়। তাই দেখা যাইতেছে ঢাকার গ্রিনিচ সময় এত, লন্ডনে যখন সকাল 9টা, এই যে লন্ডন সকাল 9টা, তখন ঢাকার সময় কত, এই যে ভাবে পিছাই যেতেছে, ঠিক এই সোজা আসতে গেলে, এই সোজা আসতে গেলে তখন কি আসতেছে রাত 3টা। আমার মনে হয় বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি আবার আপনাদের জন্য বোর্ডে প্রায় 3টা অঙ্ক রেখেছি। প্রায় বললাম কিছু আইকিউ আছে, তাই তো। দেখেন যদি কে অনুপাত এল সমান সমান 2:3 হয় এবং এল অনুপাত এম সমান সমান 4:5 হয়, তবে এম অনুপাত কে সমান সমান কত। এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব আউলিয়ে যাই, মানে কেমন জিনিস লাগে, কিন্তু আপনি কিচ্ছু না, একটু খেয়াল করবেন। হোয়ার ইজ ইউর এম, এম কোথায় আছে। ইয়েস, এই যে এম আছে, এম পাইছেন আপনি, এম। আচ্ছা এখন আপনি লক্ষ্য করবেন এমটা কি অনুপাতের শুরুতে আছে না শেষে আছে। ইয়েস, শেষে আছে। দেখেন এমটা কিন্তু এল অনুপাত এম, এই যে আপনি এটা মার্কিং করে ফেললেন, ঠিক আছে। এখন যখনই এমটা শেষে পাইছেন, আপনি করবেন কি, কোনো কথা নাই, শেষের 2টা সংখ্যা গুণ করে দেবেন। কত হয় 15। দেখেন হয়ে গেছে 15। কিচ্ছু না, মানে এখানে বিষয়টা হলো এম অনুপাত কে, ঠিক আছে। আপনি এমটা খুঁজে বের করেন, এম কোথায় আছে, এম কোথায় আছে, শেষে আছে, এই শেষের 5। সুতরাং এই শেষেরটা গুণ করে দেবেন, হয়ে গেল। এরপর আসছে হলো কে, আসেন হোয়ার ইজ ইউর কে, এই যে কে কোথায় আছে, কে অনুপাতটা শুরুতে আছে। ইয়েস, শুরু গুণ করে দেবেন, 4 × 8, তাহলে এটাই হয়ে গেল, শেষ। একেবারে সহজ ভাবে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম, আপনি মিলাই দেখেন সবগুলো ইনশাআল্লাহ মিলবে এভাবেই। আচ্ছা আমি পরবর্তী অঙ্কে চলে আসতেছি, খেয়াল করেন। পরবর্তী মৌলিক সংখ্যাটি, মৌলিক সংখ্যা কোনটি। মৌলিক সংখ্যা বলতে আমরা জানি, হ্যাঁ আমি মৌলিক সংখ্যার উপরে বিস্তারিত ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, নেব। মৌলিক সংখ্যা আসলে ওই সংখ্যাটা, যে সংখ্যাটাকে এক বা ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন আপনি লক্ষ্য করেন 331, 337, 339, 349, এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি, লক্ষ্য করেন। এর পরবর্তী মৌলিক সংখ্যা স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ব্রেনে আসে 351, তারপরেরটাই আসে 351, এটা কিন্তু হওয়া স্বাভাবিক। দেখবেন আপনি এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। ধরেন আমি এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি, সম্ভব না, লাস্টে 1 আছে। 3 দিয়ে ভাগ করি, 3 × 5 = 15, তারপরে 1 থেকে যায়, আর হয় না। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাচ্ছে না, 7 × 2 = 14, তারপরে থাকে 11, আর যায় না। 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়েও যাচ্ছে না। এভাবে যদি আমরা 13 দিয়েও দিই, যায় না, 14 দিয়েও দেয়, 15 দিয়েও দেয়, যায় না, কিন্তু ভাগ যায় না। সুতরাং এই সংখ্যাটাই, পরবর্তী সংখ্যাটা এটাই। তাই থিঙ্ক করার কিন্তু কিচ্ছু নাই, একটু নিকটবর্তী সংখ্যাটা চিন্তা করলে হবে। অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা কোন সংখ্যা দিয়ে, যেমন 153 যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ এই সংখ্যাটা যদি আপনি ধরেন, এটাকে আপনি ধরেন ভাগ করতে চাইতেছেন, 3 দিয়ে ভাগ করা যায়, তাই না। 3 × 5 = 15, 3 অক্ষে 3, 3 × 5 = 15, 3 অক্ষে 3, এটা কিন্তু ভাগ করা যায় 3 দিয়ে। আচ্ছা এইটা ভাগ করা যায় না, এটা ভাগ করা যাইতে পারে। দেখেন কারণ কেমনে আপনি বোঝা যায় কিন্তু বিষয়টা। এই যে দেখেন 3 × 5 = 15, 3 × 3 = 9, ভাগ করা কিন্তু যাচ্ছে। তো কিছু সংখ্যা আছে ভাগ করা যায়, কিছু সংখ্যা আছে যেমন এটাকে ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ যদি এটা আমার মৌলিক সংখ্যা, এটা আমার মৌলিক সংখ্যা, কিন্তু এটার নিকটবর্তী কোনটা, পরবর্তী কোনটা, অবশ্যই এটা।
যাই হোক, মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, তবে আমি আপনাদের আসলে প্রশ্নের যে ধরনটা কিভাবে থাকে, যদি আমরা পুরো একটা মডেল নিয়মিত শেষ করতে পারি, তাহলে আমার মনে হয় বিষয়টা সম্পর্কে আরো একটু সুস্পষ্ট ধারণা আসবে। দেখেন, এখানে একটা কথা বলছে, ভাওয়ালগুলো একত্রে না রেখে, মানে ভাওয়ালগুলো আলাদা আলাদা রেখে, ভাওয়ালগুলো একত্রে না রেখে ডটার শব্দটি অক্ষরগুলো কত ভাবে সাজানো যায়। এই অঙ্কগুলো কিন্তু আমরা জানি আসলে ফ্যাক্টোরিয়াল ম্যাথ, ঠিক আছে? এই ফ্যাক্টোরিয়াল ম্যাথগুলো কি, অর্থাৎ যদি আমরা বিষয়টা না জানি, ডটারকে আবার গাল্লা 38,000, 37,000, 36,000, 35,000, এটা কিভাবে সাজাবো, এইভাবে কিরকম একটা কেমন জানি লাগে না? কিন্তু কিচ্ছু না, আপনি খুব সহজ এই বিষয়টা খেয়াল করেন। যদি এখানে তিনটা কন্ডিশন থাকে সাধারণত, একটা হলো কোনো শর্ত নাই, একটা নিয়ম, আর একটা হলো ভাওয়ালগুলো আলাদা আলাদা থাকা, আর একটা হলো ভাওয়ালগুলো একত্রিত থাকা। ভাওয়ালগুলো একত্রিত থাকা, ভাওয়ালগুলো আলাদা আলাদা থাকা, মানে একত্রিত না রেখে। এই আলাদা আলাদা থাকার ক্ষেত্রে আপনার হিসাবটা হলো এইভাবে। প্রথমে লক্ষ্য করবেন এটার মধ্যে আপনার কয়টা বর্ণ আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ আছে। এটা 8 ফ্যাক্টোরিয়াল, 8টা বর্ণ আছে, 8 ফ্যাক্টোরিয়াল 8। আচ্ছা, এর মধ্যে থেকে মাইনাস হবে, কি মাইনাস হবে? হ্যাঁ, লক্ষ্য করেন এইখানে যে আমার ভাওয়ালগুলো বাদ দিলে যেটা থাকে, এখানে বলছে ভাওয়ালগুলো একত্রে না রাখে, ভাওয়ালগুলো যদি বাদ দিই তাহলে কি থাকে? ডি, জি, এইচ, আমি যদি একটু আলাদা স্পেস করে লিখি, ডি, জি, এইচ, টি, আর, এভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা, আপনি দেখেন ভাওয়ালগুলো একত্রে না রেখে, যদি আমি ভাওয়াল একত্রে না রাখি, এখানে কয়টা ভাওয়াল সেটআপ দেওয়া যায়? সর্বোচ্চ এখানে একটা ভাওয়াল দেওয়া যেতে পারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এর চেয়ে বেশি কি ভাওয়াল সেটআপ দেওয়া যাবে? ভাওয়ালগুলো যদি আমরা একত্রে না রাখি, তাহলে কয়টা ভাওয়াল সেটআপ দেওয়া যায়? এইটার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা দেওয়া যায়। তো খেয়াল করেন 6 ফ্যাক্টোরিয়াল এর জন্য। এরপরে এর সাথে গুণ হবে, আছে কয়টা ভাওয়াল আপনার? এ ইউ আর হলো আর, 3টা আছে। এই 3 ফ্যাক্টোরিয়ালস গুণ হবে, এটা সমান সমান যা আসবে এটাই আপনার রেজাল্ট। এখন আপনি বলতে পারেন এগুলো আবার কি রে বাবা, এই ফ্যাক্টোরিয়াল কি? কিচ্ছু না, আসলে 8 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 8 পর্যন্ত টানা গুণ, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8, এটি কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন এটা কত আসে? দেখেন, এটা আসে হলো 40,320 মাইনাস, এখন এই 40,320, এটা তো আমার মুখস্থ, আপনার তো মুখস্থ থাকতে হবে মিনিমাম। আমি আপনাকে রিকোয়েস্ট করব 20 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখবেন, কারণ 20 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যদি আপনি মুখস্থ রাখেন সংখ্যাগুলো, তাহলে আর আপনি এই ধরনের অঙ্ক ঠেকাতে পারবেন না। আচ্ছা, এরপরে আসেন 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 720, আর 3 ফ্যাক্টোরিয়ালস মানে হলো 6, আর 720 আর 6 গুণ করলে হয় 4,320। আচ্ছা, এখন আপনি দেখেন 4,320, আমার কিন্তু অঙ্কটা হয়ে গেছে। 4,320, এটা যদি আমি এটার মধ্যে থেকে বিয়োগ করি, তাহলে আসে কত? স্বাভাবিকভাবে আপনি বুঝতেছেন 320 বাদ দিলে এখান থেকে 4,000, 4,000 40,000 থেকে 4,000 বাদ দিলে অ্যান্সার হলো আমাদের 36,000। আমার মনে হয় এই অঙ্কটাও আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন, যদি আরো কিছু জানা থাকে এই ব্যাপারে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের কথাগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজনের সাথে থাকার জন্য সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।